হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা করা হচ্ছে এটা হচ্ছে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 2 যে আছে, ঠিক আছে। তো চার্লসের সূত্রটা বলেছে যে দেখো 18 নম্বর প্রশ্ন, যে চার্লসের সূত্রটা বিবৃত করো। তো এটা হচ্ছে 2026 সালে এসেছে, তো 2027 সালে আসবে না, কিন্তু তাও জেনে রাখা তোমাদের দরকার। এরকম দেখো বলেছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে। এবার দেখো যেটা 19 নম্বরের প্রশ্ন আছে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হয়। তো এটা হয়ে যাচ্ছে 1/273। তারপরে দেখো আছে যে পরম শূন্য উষ্ণতার মান কত। এটা হয়ে যাচ্ছে -273 ডিগ্রি সি। কারণ এই উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তনটা হচ্ছে শূন্য হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য -273 ডিগ্রি সি যে টেম্পারেচারটা আছে এটাকে হচ্ছে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এরপরে দেখো যেটা আছে যে 22 নম্বর প্রশ্নটা, যে পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। তো এটা হয়ে যাচ্ছে যে কেলভিন স্কেলের পার্ট সমান সমান সেলসিয়াস স্কেলের পার্ট প্লাস 273। আর কেলভিন স্কেলের পার্টটাকে বড় টি দিয়ে লেখা হয় আর সেলসিয়াস স্কেলটাকে স্মল টি দিয়ে, ঠিক আছে। এরপরে দেখো যে আছে চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কী কী। তো এটার অ্যান্সারটা হচ্ছে গ্যাসের চাপ একটা, আরেকটা হচ্ছে গ্যাসের ভর। এবার দেখো যেটা 24 নম্বরের প্রশ্ন, যে কোন স্কেলে কোনো গ্যাসের উষ্ণতার পাঠ ঋণাত্মক হতে পারে না। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কেলভিন স্কেলে। কেলভিন স্কেল যে আছে এই স্কেলে যে কোনো গ্যাসের আর কি উষ্ণতার পাঠটা ঋণাত্মক হবে না, কারণ কেলভিনটা হচ্ছে 0 কেলভিন থেকে স্টার্ট হয়, ঠিক আছে। তারপরে দেখো যে আছে যে 25 নম্বর প্রশ্নটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তো এই যে গাণিতিক রূপটা আছে এটা হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, তো তোমরা মনে রাখবে। কি হয় দেখো, v1/t1 সমান সমান v2/t2, যেখানে v হচ্ছে আয়তন, t হচ্ছে উষ্ণতা, ঠিক আছে। এখানেও v হচ্ছে একই আর কি, ঠিক আছে। এবার দেখো যেটা হচ্ছে যে চার্লসের সূত্রের লেখচিত্র, ঠিক আছে। তো চার্লসের সূত্রের লেখচিত্র দুটো, একটা হচ্ছে v বনাম বড় টি মানে কেলভিন স্কেলে এটা আর কি, ঠিক আছে। তো এটা হয়ে যাবে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, আর যেটা হচ্ছে v বনাম স্মল টি সেটা হয়ে যাচ্ছে আর কি এরকম ডিজাইনটা, এখানে কিন্তু ডট ডট আছে, ঠিক আছে। এবার দেখো যেটা 27 নম্বরের প্রশ্ন আছে যে চাপের সূত্রটি লেখো। তো এটা হয়ে যাচ্ছে যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাস কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে চাপ হয় যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। যেহেতু চার্লসের সূত্রটা আছে যে তার মানে এবার চাপের সূত্রটা আসতে পারে, ঠিক আছে। 2027-এর কথা বলছি আমি আর কি। তারপর দেখো যেটা 28 নম্বরের প্রশ্ন আছে যে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি লেখো। তো এটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে এবার, ঠিক আছে। তো আমরা জানি যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তনকে ভি, চাপকে পি, তাপমাত্রাকে টি দিয়ে যদি লিখি তাহলে বয়েলের সূত্র অনুসারে কী হয়ে যাবে, ভি সমানুপাতি 1/p। চার্লসের সূত্র অনুযায়ী সেটা হয়ে যাবে ভি সমানুপাতি টি। আর যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী তো দুটা ভি না লেখে একটা ভি, আর এটা হয়ে যাবে উপরে টি নিচে পি। এটা কি যখন আমরা সমানুপাতিটা উঠাই দেবো তখন হয়ে যাবে সমান সমান এটা কে, একটা ভেদ ধ্রুবক নিতে হয়, তারপরে যা দাঁড়ালো এটা। তো আলটিমেট হচ্ছে এটা হচ্ছে চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়ের রূপ আর কি। এবার দেখো যেটা আছে যে 29 নম্বরের প্রশ্ন, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। তো এটা হয়ে যাচ্ছে যে চার্লসের সূত্র অনুসারে যেটা হয় টি ডিগ্রি সি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভিটি সমান সমান v0 1 + t/273। তো এটা হয়ে যাচ্ছে যে টি এর মানটা যদি আমরা -273 পুট করি তাহলে এর আয়তনটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই না। তো এই জন্য -273 উষ্ণতাটাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এরপরে দেখো যে টপিকটা আছে যে 2 নম্বর চ্যাপ্টারটাকে অবশ্যই যে আদর্শ গ্যাস কি। তো এটা হচ্ছে যেসব গ্যাস সকল চাপ ও তাপমাত্রায় পিভি সমান সমান এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে হচ্ছে আদর্শ গ্যাস বলে, ঠিক আছে। তো বাস্তবে আদর্শ গ্যাস বলে কোনো জিনিসই নেই, কারণ কোনো গ্যাসই হচ্ছে এই সমীকরণটা ঠিকঠাকভাবে মেনে চলে না। বাস্তবে যে গ্যাসগুলো আছে, ঠিক আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড যে আছে, আরও তো গ্যাস আছে, এরা হচ্ছে এই সূত্রটা মেনে চলে না। তারপরে দেখো যেটা 31 নম্বরের প্রশ্ন আছে যে বাস্তব গ্যাস কাকে বলে। তো এটা হয়ে যাচ্ছে যে যেসব গ্যাস যে কোনো চাপ ও তাপমাত্রায় পিভি সমান সমান এনআরটি সমীকরণ মেনে চলে না তাদেরকে হচ্ছে বাস্তব গ্যাস বলে।
আর বাস্তব গ্যাস সবগুলাই, আমরা যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, ঠিক আছে, তারপর নাইট্রোজেন, আরও তো গ্যাস আছে, সবগুলাই হচ্ছে বাস্তব গ্যাস। এরপরে 32 নম্বর প্রশ্নটা দেখো যে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, যখন এটার অ্যান্সারটা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে খুব নিম্নচাপ আর অতি উচ্চ উষ্ণতা, অর্থাৎ গ্যাসগুলির আয়তন ও উষ্ণতা যদি উচ্চ হয়। তারপরে দেখো যে 33 নম্বর প্রশ্ন, এসটিপিতে 1 মোল গ্যাসের মোলার আয়তনের মান কত, এটা হয়ে যাচ্ছে 22.4 লিটার, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে দেখো 34 নম্বরের প্রশ্ন, যে অ্যাভোগাড্রোর প্রকল্পটি লেখো। এটা হয়ে যাচ্ছে যে একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান বা থাকে, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রোর সংখ্যাটা লেখো আর 1 মোল গ্যাসের অণুর সংখ্যা কত হবে। তো অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমরা জানি 6.022 ইন্টু 10⁻23। এরপরে দেখো যেটা 36 নম্বরের প্রশ্ন আছে যে অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপটা লেখো। তো এটা হয়ে যাচ্ছে ভি সমান সমান কে এন, যেখানে ভি হচ্ছে আয়তন, কে হচ্ছে ভেদ ধ্রুবক, আর এন হচ্ছে মোল সংখ্যা, মানে এক কথায় আয়তনটা হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। এবার দেখো যে 37 নম্বরের প্রশ্নটা আছে যে অ্যাভোগাড্রোর সূত্রের লেখো চিত্রটা, ঠিক আছে। আর যেটা 38 নম্বরের প্রশ্ন আছে যে গেল-ওসাকের গ্যাস আয়তন সূত্র, এটা অনেক বড় একটা সূত্র। তো এটা যদি আসে পরীক্ষায়, তো মানে টেস্ট পেপারে, তখন আর কি করে দেবো, ঠিক আছে, আপাতত এমনি ফাঁকা রেখো। এরপরে দেখো যেটা 39 নম্বরের প্রশ্ন আছে যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হওয়ার কারণ, মানে আর্দ্র বায়ুটাই বেশি আর কি হালকা, ঠিক আছে, শুষ্ক বায়ুটাই ভারী, মানে শীতকালের বাতাসটা ভারী আর যেটা গ্রীষ্মকালের বাতাস আছে সেটা হচ্ছে হালকা, ঠিক আছে। এটা কেন হয় দেখো, এটা বলছে অ্যান্সারটা যে শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4 প্রায়, অন্যদিকে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব হচ্ছে 9। তাই সময় আয়তনে আর্দ্র বায়ু হালকা এবং শুষ্ক বায়ুটাই ভারী। শীতকালের বাতাসটা জলীয় বাষ্প কম থাকে মানে শুষ্ক, তাই শীতকালের বাতাসটাই কিন্তু বেশি ভারী গ্রীষ্মকালের বাতাসের তুলনায় আর কি, এটাই বলছে। এরপরে দেখো যেটা 40 নম্বরের প্রশ্ন আছে যে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, মানে পিভি সমান সমান এনআরটি সমীকরণটা। এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে এন মল কোনো গ্যাসের আয়তন ভি, চাপ পি এবং তাপমাত্রা যদি টি ধরা যায়, ঠিক আছে, তাহলে আর কি বয়লের সূত্রানুসারে হয় এটা, আর চার্লসের সূত্র অনুযায়ী হয় এটা, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী হয় এটা। তো এটায় 3টা ভি কে না লেখে একটা ভি, আর উপরেরগুলো উপরে গুণ এনটি বাই নিচে হচ্ছে পি। এটাকে আমরা যখন ভেদ ধ্রুবক আকারে করব সেটা হয়ে যাবে পিভি সমান সমান এনআরটি। এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এরপরে দেখো যেটা 41 নম্বরের প্রশ্ন আছে যে আর এর মাত্রিয় সংকেতটি লেখো। তো এটা হয়ে যাচ্ছে ml2 t-2 মোল -1 k-1। এবার যেটা 42 নম্বরের প্রশ্ন আছে যে এসআই ও সিজিএস পদ্ধতিতে আর এর মান লেখো। তো এসআইতে আর এর মান হচ্ছে 8.314 জুল মোল -1 k-1, আর সিজিএসতে আর এর মানটা হয়ে যাচ্ছে একই 8.314 ইন্টু 10⁻7 আর্ক মোল -1 k-1। এবার যেটা আছে দেখো যে 34 নম্বর প্রশ্নটা পিভি সমান সমান এনআরটি থেকে আণবিক ভর নির্ণয়। এটা তো বড় প্রশ্ন না, এটা শর্ট প্রশ্নের জন্য আসে, ঠিক আছে। তো পিভি সমান সমান এনআরটি বা পিভি লেখা যাবে এন এর জায়গায় ডাব্লু বাই এম, আর ডাব্লুটা কি ওজন, এমটা হচ্ছে আণবিক ভর এখানে বলা আছে। তো আর কি এই ফর্মুলাটা মনে রাখবে, যদি অঙ্ক আসে তো এটা করতে আর কি সুবিধা হয়। তারপরে দেখো যেটা 44 নম্বরের প্রশ্ন যে গ্যাসের ঘনত্ব নির্ণয়ের গাণিতিক রূপটা। এটা হচ্ছে ডি সমান সমান পিএম বাই আর টি, আর প্রত্যেকটা অক্ষর এখানে লেখা আছে। এটা হচ্ছে অঙ্ক করার জন্য কাজে লাগবে। তারপরে আছে দেখো যে আণবিক ভরে গ্যাসের আচরণ। তো 45 নম্বর প্রশ্নটা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গ্যাসের অণুগুলির পারস্পরিক ব্যবধান অনেক বেশি, তাই এদের মধ্যে কোনোরূপ আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। 2 নম্বরটা বলেছে যে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক, মানে যদি গরম বেশি হয় তাহলে গরম গ্যাসের অণুগুলো আর কি গতিশক্তিটা বেড়ে যাবে। আরেকটা আছে দেখো যে প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা বা গ্যাসীয় অণু দিয়ে গঠিত হয়েছে। তারপরে দেখো 46 নম্বরের প্রশ্ন যে অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। এটা হয়ে যাচ্ছে যে স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়, যেটা বললাম ভি সমানুপাতি এন, সেটাই আর কি অ্যাভোগাড্রোর সূত্রটা। এরপরে দেখো যেটা 47 নম্বরের প্রশ্ন আছে যে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। তো
তো এই পার্থক্যটা তোমাদের যদি বুদ্ধিশুদ্ধি থাকে তো বানাই লিখতে পারবে, ঠিক আছে। এছাড়াও দেখো পয়েন্টগুলো কী কী করা আছে, তো এগুলো একবার দেখে নিও। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।